আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা দেখব এসএসসি যারা ২০২৪ রয়েছো, যাদের আপকামিং পরীক্ষার্থী, মানে সামনে আর কিছুদিন পরে তোমাদের পরীক্ষা। তো সেই ইয়ের সেকেন্ড পেপারের একদম শেষ মুহূর্তের ইংলিশ সেকেন্ড পেপারের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আমরা ক্লাস নিচ্ছি। আর আজকে হচ্ছে লেকচার 4। লেকচার 4 হচ্ছে টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আর তোমরা যদি লেকচার 1 এবং লেকচার 2 ও লেকচার 3 যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। আর আমরা এই টপিকটার রাইট ফর্ম অফ ভার্বস এর আমরা মোস্ট ইম্পর্টেন্ট রুলগুলো দেখব এবং এর রুলগুলো দেখার পরে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে। আর ইনশাল্লাহ এই একটি ভিডিওর মাধ্যমে আমরা সবকিছু আজকে কভার করব। আর কিভাবে তুমি পুরো নাম্বার এই রাইট ফর্ম অফ ভার্বস থেকে তুলবে সেটাও আমরা আলোচনা করব। তো চলো আজকে আমরা শুরু করব লেকচার 4 রাইট ফর্ম অফ ভার্বস, মানে ভার্বের সঠিক রূপ। তো প্রথমে আমরা দেখব রুল নাম্বার 1। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি বা শি, এইগুলা ইট বা কোনো কিছুর নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা কিভাবে চিনবো? যে সেন্টেন্সগুলোতে সামটাইমস, ডেইলি, ইউজুয়ালি, অলওয়েজ, অফেন, রেগুলারলি এইগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আর সেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মেইন ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। যেমন স্ট্রাকচারটি দেখি আমরা, সাবজেক্ট, তারপরে ভার্ব, এই ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করব, তারপরে এক্সটেনশন। আমরা এক্সাম্পল দেখি, দ্য বয় প্লে ফুটবল। তো এই ক্ষেত্রে দেখো, মানে দ্য বয় প্লে ফুটবল মানে বালকটি ফুটবল খেলে, এটা হচ্ছে একটি সাদামাটা বাক্য, যেমন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন হবে তখন এই ভার্বের সাথে দেখো দ্য বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে দ্য বয় একজন ছেলেকে, মানে সিঙ্গুলার, আর এটা হচ্ছে একটি থার্ড পারসন। তাহলে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর টেন্স যখন হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইয়েস করব। যেমন প্লে থেকে অ্যান্সার হবে এখানে প্লেস, মানে এস যুক্ত হবে। আর কখন ভার্বের সাথে এস যুক্ত হবে এবং কখন ভার্বের সাথে ইএস যুক্ত হবে সেটা তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি ভালোভাবে বুঝতে পারবে। আর আরেকটা হচ্ছে হি গো টু স্কুল। তো এটা হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ, যেমন এটা হচ্ছে একটি সাদামাটা বাক্য। এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই গো ভার্বের সাথে আমরা অ্যান্সার করলাম হচ্ছে গোস, মানে ইএস যুক্ত করা হয়েছে। আর হি যেহেতু একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার আমরা দেখব রুল নাম্বার 2। রুল নাম্বার 2 হচ্ছে, আর রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটি কাজে লাগবে গ্রামারের, সেটা হচ্ছে টেন্স। তোমাকে অবশ্যই টেন্স জানা জরুরি। আর তোমরা যদি টেন্স না জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে টেন্সের আলোচনাগুলো দেখে নেবে। রুল নাম্বার 2, অতীত নির্দেশক শব্দ বা পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীত নির্দেশক শব্দ বা পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন ইয়েস্টারডে, অ্যাগো, ওয়ান্স এবং লাস্ট। এই চারটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ইয়েস্টারডে, অ্যাগো, ওয়ান্স এবং লাস্ট এই চারটি ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে।
আর যখনই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে তখন আমরা সেই সেন্টেন্সের মেইন ভার্বকে ভার্বের পাস্ট ফর্ম করে দেব। যেমন স্ট্রাকচারটি হবে এরকম যে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম হবে মানে ভি টু হবে। যেমন আমরা এক্সাম্পল দেখি যে হি লিভ হোম লাস্ট নাইট। যেমন এখানে যেহেতু লাস্ট আছে তাহলে এই সেন্টেন্সটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে। যেহেতু এই সেন্টেন্সে লাস্ট আছে তাহলে এই সেন্টেন্সটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট। আর আমরা এই ভার্বকে জাস্ট আমরা ভি টু করে দেব। যেমন ভি টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম করে দেব। তাহলে অ্যান্সার হবে হচ্ছে লিভ থেকে লিফট। লিভ এই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে লিফট। আরেকটা এক্সাম্পল হচ্ছে ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং। দেখো এখানে ওয়ান্স রয়েছে, ওয়ান্স থাকার কারণে এই সেন্টেন্সটি হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে মানে ভার্বের ভি টু হবে। তাহলে এখানে মেইন ভার্ব হচ্ছে লিভ। তাহলে এই লিভকে আমরা অ্যান্সার করব হচ্ছে লিফট, মানে ভার্বের ভি টু তে পরিণত করব। তো অ্যাগো, অনস, লাস্ট এবং ইয়েস্টারডে এই চারটি ওয়ার্ড নির্দেশ করে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সকে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্বের পাস্ট ফর্ম আছে ভি টু করব। আচ্ছা, রুল নাম্বার 3। রুল নাম্বার 3 হচ্ছে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের ভি3। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন আই হ্যাভ সি হিম রিসেন্টলি। তাহলে এখানে আমরা দেখো রিসেন্টলি থাকার কারণে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর যেহেতু হ্যাভ রয়েছে তাহলে হ্যাভ এর পরে সবসময় ভার্বের ভি3 বসবে। আমরা এই সি ভার্বকে ভার্বের ভি3তে অ্যান্সার করব। যেমন ভার্বের ভি3 হবে হচ্ছে সি, স, সিন। অ্যান্সার হবে হচ্ছে সিন। আর একটা হচ্ছে হি ড্যাশ আউট জাস্ট নাও। তাহলে এ যে জাস্ট নাও থাকার কারণে এই সেন্টেন্সটি হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই যে গো ভার্বকে আমরা করে দেব হচ্ছে পাস্ট পারফেক্টে। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, এর সাথে বসে হচ্ছে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের ভি3। আর যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সেই ক্ষেত্রে আমরা আনবো হচ্ছে হ্যাজ এনে এই গো ভার্বকে পাস্ট পার্টিসিপল করব। যেমন গো, ওয়েন, গান। তাহলে অ্যান্সার হবে হচ্ছে হ্যাজ গান। রুল নাম্বার 4। চলমান বা এখনো ঘটে চলেছে এমন বর্ণনামূলক অর্থে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। চলমান, কোনো কিছু চলমান বা ঘটে চলেছে এমন বর্ণনামূলক অর্থে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য এই যে এই তিনটি হচ্ছে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট এবং গ্রাজুয়ালি। নাও, অ্যাট দিস মোমেন্ট এবং গ্রাজুয়ালি এই তিনটি ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে অবশ্যই সেই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে অ্যাম, ইজ, আর এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে সাবজেক্টের পরে এম, ইজ, আর এরপরে ভার্বের সাথে আইএনজি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন দে আর নট ড্যাশ হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, মানে তারা তাদের শিক্ষকের উপদেশে মনোযোগী হচ্ছে না। তাহলে দেখো আর নট, এখানে যেহেতু আর নট দেওয়াই আছে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে পেইং। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে সাবজেক্টের পরে এম, ইজ, আর এই তিনটি ভার্বের যে কোনো একটি থাকবে, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। এবার আমরা দেখব রুল নাম্বার 5। রুল নাম্বার 5 হচ্ছে ব্র্যাকেটে কোথাও নট থাকলে সেই শূন্যস্থানে ডোন্ট, ডাজ নট বা ডিড নট বসে।
ব্র্যাকেটে যদি কখনো নট থাকে তাহলে সেই শূন্যস্থানে আমাদের মনে রাখতে হবে যে ডু নট, ডাজ নট বা ডিড নট বসবে। আর প্রেজেন্ট টেন্সে হবে হচ্ছে ডু বা ডাজ নট, আর পাস্ট টেন্সে হবে হচ্ছে ডিড নট। যেমন হবে এরকম যে ডাজ নট বা ডিড নট এর পরে ভার্বের বেস ফর্ম এবং ডু নট বা ডিড নট এর পরে হবে ভার্বের বেস ফর্ম। আর সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার সেই ক্ষেত্রে ডাজ বা ডিড বসবে, আর সাবজেক্ট যদি হয় প্লুরাল সেই ক্ষেত্রে ডু নট বা ডিড নট বসবে। আমরা এক্সাম্পল দেখি, দ্য গার্ল ড্যাশ নট সিং এ সং, মানে মেয়েটি একটি গান গায় না। তাহলে যেহেতু এখানে নট আসছে তাহলে এখানে আমাদের বসাতে হবে ডু নট, ডাজ নট বা ডিড নট, এই তিনটি যে কোনো একটি। যেহেতু এখানে দ্য গার্ল এটা হচ্ছে একটি সাদামাটা বাক্য মানে প্রেজেন্ট, মানে এখানে যেহেতু কোনো পাস্ট টেন্সের কোনো অপশনই নেই তাহলে এখানে অবশ্যই ডিড নট হবে না, এখানে অবশ্যই ডু নট বা ডাজ নট হবে। যেহেতু দ্য গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে ডাজ নট। তাহলে এখানে অ্যান্সার হবে ডাজ নট সিং। আর একটা এক্সাম্পল হচ্ছে হি ডিড নট। আর যেহেতু আমরা জানি যে ডু নট, ডিড নট বা ডাজ নট এই তিনটির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। ডু নট, এই যে ডু নট, ডাজ নট বা ডিড নট এই তিনটির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এখানে ডিড নট এর পরে এই ভার্ব যেটা আছে সেটি বসবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে প্রেসক্রাইব, মানে যেটি আছে সেটি। যেহেতু ডিড নট, ডাজ নট বা ডু নট এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এবার আমরা দেখব রুল নাম্বার 6। রুল নাম্বার 6 হচ্ছে এম, ইজ, আর, অজয় ইত্যাদি বি ভার্বের পর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমরা জানি ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কোনটি? এই যে মেইন ভার্বের কাজ, মেইন ভার্বের কাজটি যদি সাবজেক্ট করে থাকে তাহলে সেটি অ্যাক্টিভ ভয়েস। আর এই মেইন ভার্বের কাজটি যদি সাবজেক্ট না করে তাহলে সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টের পরে অ্যামেজার থাকলে তারপরে ভার্বের ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল করব আমরা। আর সাবজেক্টের পরে যদি অজয়ার এটা হচ্ছে পাস্ট টেন্সে থাকবে, তারপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করব। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য। আমরা এক্সাম্পল দেখি, দ্য বুক ওয়াজ ড্যাশ স্টিল, মানে বইটি চুরি করা হয়েছিল। দেখো সাবজেক্ট আছে হচ্ছে দ্য বুক, বই মানে এখানে মেইন ভার্ব হচ্ছে স্টিল, স্টিল মানে হচ্ছে চুরি করা। তাহলে বই কি নিজে চুরি করতে পারবে নাকি অন্য কেউ চুরি করবে? তাহলে এই ক্ষেত্রে মানে দ্য বুক এর সাবজেক্টে যেহেতু এই ভার্বের কাজটি করছে না তাহলে এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা জানি এম, ইজ, আর বা অজয়ের পরে ভার্বের ভি থ্রি হবে। তাহলে এখানে অ্যান্সার হবে স্টিল থেকে স্টলেন, মানে ভার্বের ভি থ্রি পাস্ট পার্টিসিপল। আর একটা হচ্ছে ইনফ্যাক্ট ক্রিকেট ড্যাশ কল দ্য জেন্টলম্যানস গেম, মানে আসলে ভদ্রলোকের খেলাটি হচ্ছিল ক্রিকেট। তাহলে এখানে সাবজেক্ট হিসাবে রয়েছে ক্রিকেট, মানে ক্রিকেট কি নিজে ডাকতে পারে বা ক্রিকেটকেই কল এই ভার্বের কাজটি করতে পারে নাকি পারে না? ক্রিকেট এটা কখনোই এই ভার্বের কাজটি করতে পারে না, সেই ক্ষেত্রে এটা হচ্ছে হবে প্যাসিভ ভয়েস। আর আমরা জানি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এম, ইজ, আর বা অজয়ের পরে ভার্বের ভি থ্রি হয়। তাহলে এটা যেহেতু একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে সেই ক্ষেত্রে আমরা আনবো হচ্ছে ক্রিকেটের ক্ষেত্রে ইজ, তারপরে আমরা এই কল এই ভার্বের পাস্ট পার্টিসিপল করব। তাহলে এখানে অ্যান্সার হবে ইজ কল্ড। রুল নাম্বার 7। রুল নাম্বার 7 হচ্ছে সেন্টেন্সটি মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ ভয়েসের হলে এরপরে বি প্লাস ভার্বের ভি থ্রি হয়। তো এখানে আমরা দেখলাম যে সেন্টেন্সটি যদি অ্যামিজার বা অজয়ের এরকম কিছু যুক্ত হয় তাহলে তারপরে হয় ভার্বের ভি থ্রি হয় সরাসরি। আর সেন্টেন্সটি যদি মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ ভয়েস হয় তাহলে বি প্লাস ভার্ব থ্রি আনতে হবে আমাদের।
যেমন মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এইগুলা হচ্ছে মডাল ভার্ব। তো মানে সেন্টেন্সটি হবে এরকম যে মডাল ভার্ব, তারপরে আমরা এই সেন্টেন্সে যদি প্যাসিভ ভয়েসের হয় সেই ক্ষেত্রে, প্যাসিভ ভয়েসে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মডাল ভার্ব, তারপরে হচ্ছে ভার্বের ভি থ্রি, মানে মডাল ভার্বের পরে একটি বি আনবো, তারপরে ভার্বের ভি থ্রি। সেন্টেন্সটি যদি শুধুমাত্র প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, যদি মডাল অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হয় তাহলে আমরা মডাল ভার্ব আনবো, তারপরে একটি বি আনবো, তারপরে ভার্বের ভি থ্রি করবো। যেমন দ্য রেজাল্ট মে ড্যাশ পাবলিশ অ্যাট 12 PM, মানে ফলাফল 12টার দিকে প্রকাশিত হবে। সাবজেক্ট হচ্ছে দ্য রেজাল্ট। তো এই যে পাবলিশ মানে হচ্ছে প্রকাশ করা, সাবজেক্ট কি এই মেইন ভার্বের কাজটি করতে পারে? অবশ্যই পারে না। তাহলে পাবলিশ প্রকাশ করবে তো অন্য কেউ, তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যেহেতু সাবজেক্ট এই মেইন ভার্বের কাজটি করতে পারে না সেই ক্ষেত্রে এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। আর এটা যেহেতু মে আছে মানে মডাল ভার্ব যুক্ত প্যাসিভ ভয়েস, সেই ক্ষেত্রে আমরা একটি বি আনবো, মানে মডাল ভার্বের পরে একটি বি আনবো, বি আনার পরে সেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করব। তাহলে এখানে হবে হচ্ছে অ্যান্সারটি হবে বি পাবলিশড। তাহলে অ্যান্সার হবে বি পাবলিশড। আরেকটা হচ্ছে সাবসিডিজ মাস্ট ড্যাশ গিভ ইন দ্য এডুকেশন সেক্টর, মানে ভর্তুকি অবশ্যই শিক্ষা খাতে দেওয়া হবে। এখানেও সাবসিডিজ মানে হচ্ছে ভর্তুকি, আর যেহেতু গিভ মানে হচ্ছে দেওয়া, তাহলে ভর্তুকি নিজে কি কিছু দিতে পারে নাকি অন্য কেউ দেবে? অবশ্যই অন্য কেউ দেবে। তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর এটা হচ্ছে মডাল ভার্ব যুক্ত প্যাসিভ ভয়েস। এই ক্ষেত্রে আমরা একটি বি আনবো, বি এনে গিভ থেকে গিভেন করবো, মানে গিভ গেভ গিভেন। বি আনার পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করব। এই ক্ষেত্রে অ্যান্সার হবে বি গিভেন। আবার হচ্ছে রুল নাম্বার 9। রুল নাম্বার 9 হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হলে মূল ভার্বটি প্রেজেন্ট টেন্স হবে। মানে এই অক্সিলারি ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, আমরা রুল নাম্বার 7 এ দেখলাম এই ভার্বগুলো যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে তারপরে একটি বি প্লাস ভার্বের ভি থ্রি করতে হয়। কিন্তু এই ভার্বগুলো যদি কখনো অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে এই মডাল ভার্বগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। আমি আবারও কথাটি রিপিট করেছি যে এই মডাল ভার্বগুলো যদি কখনো অ্যাক্টিভ ভয়েস, মানে সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ ভয়েসের হয় তাহলে এই মডাল ভার্বগুলো এগুলো সবগুলো হচ্ছে মডেল ভার্ব। আর এই মডেল ভার্বগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। যেমন হি উড নট ড্যাশ আন্ডারগো ফিজিক্যাল লেবার, মানে সে শারীরিক পরিশ্রম সহ্য করতে পারতো না। তাহলে এটা হচ্ছে একটি প্যাসিভ মানে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে উড হচ্ছে একটি মডাল ভার্ব। আর আমরা জানি মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। তাহলে অ্যান্সার হবে যেটা আছে সেটি, মানে আন্ডারগো এটাই, মানে এটাই রয়েছে হচ্ছে ভার্বের বেস ফর্মে রয়েছে। আর একটা হচ্ছে আই ক্যান ড্যাশ ডু দ্য ওয়ার্ক, মানে আমি কাজটি করতে পারি। এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে একটি অ্যাক্টিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে মডাল ভার্ব হচ্ছে ক্যান, মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তাহলে ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম, অ্যান্সার হবে ডুই। তাহলে এই রুলটি অনেক অনেক গুরুত্বপূর্ণ যে মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। রুল নাম্বার 9, রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট। আমরা জানি রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট এর পরবর্তী নাউন বা নাউন ফ্রেজ অনুসারে ভার্বটি বসে। যেমন হু, হুইচ, দ্যাট এই তিনটি আগে যে নাউন থাকবে সেই অনুযায়ী পরের ভার্বটি বসবে। যেমন হু, হুইচ, দ্যাট এর আগের নাউনটি যদি প্লুরাল হয়
এর পরেও ভার্বটি হবে প্লুরাল। আর হু, হুইচ, দ্যাট এর আগের নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে পরের ভার্বটি হবে সিঙ্গুলার। যেমন দিস ফেয়ার ইমিটস স্মোক হুইচ ড্যাশ কন্টামিনেট এয়ার। তাহলে দেখো এখানে হুইচ, হুইচের আগে রয়েছে সাবজেক্ট হিসাবে স্মোক, মানে যেহেতু এই নাউন আছে সাবজেক্ট রয়েছে স্মোক সিঙ্গুলার, এই ক্ষেত্রে এই ভার্বটি হবে সিঙ্গুলার, মানে এই পরবর্তী ভার্বটি হবে সিঙ্গুলার। তাহলে আমরা এটা যেহেতু একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা এই কন্টিমিনেটের সাথে শুধুমাত্র আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টের সাথে মানে ভার্বের সাথে এস বা ইয়েস বসে, তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র কন্টিমিনেটের সাথে একটি এস যুক্ত হবে, কন্টিমিনেটস। আর একটা এক্সাম্পল হচ্ছে আইডল পারসনস হু ড্যাশ কিল দেয়ার টাইম আর বার্ডেনস অফ সোসাইটি। তাহলে এখানে হু, হু এর আগে রয়েছে মানে সাবজেক্ট রয়েছে হচ্ছে আইডল পারসন, মানে পারসনস এটা হচ্ছে প্লুরাল, তাহলে আমরা পরবর্তী ভার্বটিও করব হচ্ছে প্লুরাল। তাহলে অ্যান্সার যেটি আছে সেটি হবে কিল, কিল মানে এটাই হচ্ছে প্লুরাল। আমরা জানি সাব মানে নাউনের সাথে যখন এস বাই এস যুক্ত হয় সেটি হচ্ছে প্লুরাল, আর ভার্বের সাথে যখন এস বাই এস যুক্ত হয় সেটি হচ্ছে সিঙ্গুলার। রুল নাম্বার 10, রুল নাম্বার 10 হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড বাট অর কোনো বাক্যে বসলে উভয় পাশে টেন্স সমজাতীয় হবে। এটা একটি মজার রুল যে কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড বাট অর কোনো বাক্যে বসলে উভয় পাশে টেন্স সমজাতীয় হবে। যেমন অ্যান্ড বাট অর, অ্যান্ড বাট অর এর আগে যদি থাকে সিঙ্গুলার ভার্ব পরে হবে সিঙ্গুলার, আগে যদি থাকে প্লুরাল ভার্ব পরে হবে প্লুরাল ভার্ব। এবং আরেকটি কথা হচ্ছে অ্যান্ড বাট অর এর আগে যদি থাকে আইএনজি যুক্ত ভার্ব পরে হবে আইএনজি যুক্ত ভার্ব, মানে অ্যান্ড বাট অর এর আগে যে কোনো যে ভার্বটি থাকবে ওইরকম ভার্বই হবে হচ্ছে অ্যান্ড বাট অর এর পরে। এক্ষেত্রে দুইটি ভার্বকে সমজাতীয় টেন্সে করতে হবে। মজার ব্যাপার হলো পরীক্ষার যে কোনো এক পাশের ভার্বটি সঠিক থাকবে তা দেখে পরবর্তী ভার্বটি টেন্স ঠিক করতে হবে। যেমন উই মেক ফায়ার টু কুক ফুড অ্যান্ড ড্যাশ ডু ম্যানি ওয়ার্কস। দেখো অ্যান্ড এর আগের ভার্বটি মেক এটা রয়েছে ভার্বের বেস ফর্মে, তাহলে আমরা পরবর্তী ভার্বটি করব হচ্ছে ভার্বের বেস ফর্মে। ডু যেহেতু ভার্বের বেস ফর্ম তাহলে আমরা অ্যান্সার ডুই করব। আর একটা এক্সাম্পল হচ্ছে দ্য কিং ইনকুইরিড প্রাইভেটলি অ্যান্ড ড্যাশ ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু। যেহেতু অ্যান্ড এর আগের ভার্বটি হচ্ছে ইনকুইরিড মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে আমরা অ্যান্ড এর পরেও ভার্বটি করব হচ্ছে পাস্ট টেন্সে। তাহলে আমরা ফাইন্ড থেকে ফাউন্ড, আমরা ফাইন্ড থেকে পাস্ট মানে ভার্বের পাস্ট ফর্ম করব হচ্ছে অ্যান্সার হবে ফাউন্ড। তাহলে অ্যান্ড বাট অর এর আগের পাশের ভার্বটি দেখে আমরা পরের ভার্বটি অ্যান্সার করব। রুল নাম্বার 11, রুল নাম্বার 11 হচ্ছে সকল প্রিপজিশনের পরের ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হয়। মানে সকল প্রিপজিশনের পরের ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হয় শুধুমাত্র টু প্লাস ভার্ব অন বসে, মানে পৃথিবীতে যত প্রিপজিশন আছে প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আমরা সরাসরি আইএনজি যুক্ত করে দেব। আর শুধুমাত্র এই টু এমন একটি প্রিপজিশন যার পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তো এখানে আরো কিছু শর্টকাট নিয়ম আছে আমরা সেটি দেখব। যেমন প্রিপজিশন কোনগুলা, যেমন অন, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, উইথআউট, এগেইনস্ট এগুলো হচ্ছে প্রিপজিশন। শর্টকাট হচ্ছে যে কোনো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু এই যে এই কিছু প্রিপজিশন রয়েছে টু, এই যে টু যুক্ত যে ফ্রেজগুলো রয়েছে টু এর আগে যদি কখনো এইগুলা থাকে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু এবং ডিভোটেড টু, এর চারটি যদি কখনো থাকে তাহলে এরপরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসবে। মানে সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, একমাত্র টু এমন একটি প্রিপজিশন যার পরে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম
আর কখনো যদি টু এইরকম ৪ টি টু যুক্ত ফেজ থাকে তাহলে তারপরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসবে। যেমন আমরা একটি এক্সাম্পল দেখি, দে ড্যাশ স্টার্ট ড্যাশ থিঙ্ক অফ ড্যাশ নার্স অ্যান্ড ড্যাশ ব্রিং আপ দেয়ার চিলড্রেন। তো প্রথমত আমরা জানি এটা হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্টার্ট রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই ক্ষেত্রে অ্যান্সার হবে স্টার্ট, স্টার্ট হবে। তারপরে থিঙ্ক, আমরা জানি কোন সেন্টেন্সে যদি একাধিক ভার্ব আসে তাহলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে এখানে থিঙ্ক থেকে আইএনজি যুক্ত হয়ে থিঙ্কিং হবে। আর আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে এখানে নার্সের সাথে আইএনজি যুক্ত হবে নার্সিং। আর এন্ড এর আগে এন্ড বাট অর এর আগে যে ভার্ব থাকে পরেও সেই ভার্বটি বসে। তাহলে এন্ড এর আগে যেহেতু আমরা অ্যান্সার করেছি নার্সিং, তাহলে আমাদের পরবর্তী ভার্বের সাথেও আইএনজি যুক্ত করে অ্যান্সার করতে হবে ব্রিঙ্গিং। আর একটা এক্সাম্পল, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু ড্যাশ রিড দেয়ার। আমরা জানি উইথ আ ভিউ টু, আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু উইথ আ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে উইথ আ ভিউ টু এর পরে সরাসরি যে ভার্ব আসবে সেই ভার্বের সাথে আমরা শুধুমাত্র আইএনজি যুক্ত করে অ্যান্সার করব। তাহলে অ্যান্সার হবে হচ্ছে রিড থেকে রিডিং। এবার দেখব রুল নাম্বার 12। রুল নাম্বার 12 হচ্ছে সাবজেক্ট অবস্থানে ভার্ব বসলে এক্ষেত্রে ভার্বটিকে জেরান্ট ভার্বের সাথে আইএনজি বা ইনফিনিটিভ টু প্লাস ভার্ব অন এনে মানে টু প্লাস ভার্ব অন এনে উভয় মানে অ্যান্সার করা যায়। যেমন সাবজেক্টের অবস্থানে যদি কখনো ভার্ব থাকে, মানে সাবজেক্টের অবস্থানে যদি কখনো ভার্ব থাকে ওই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে অ্যান্সার করব, অথবা টু প্লাস ভার্ব অন এনে অ্যান্সার করব। যেমন ড্যাশ টিচ ইজ এ নোবেল প্রফেশন। তো এই ক্ষেত্রে দেখো একটি ভার্ব, এই মেইন ভার্ব হচ্ছে ইজ, তার আগে যেহেতু একটি সাবজেক্টের অবস্থানে টিচ এই ভার্বটি রয়েছে, তাহলে এখানে আমরা টু টিচ করতে পারি বা এই টিচ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যান্সার করতে পারি, বা টু প্লাস ভার্ব অন এনেও অ্যান্সার করতে পারি। তাহলে আমরা এখানে অ্যান্সার করব হচ্ছে টিচ এই ভার্বের সাথে আইএনজি করে অ্যান্সার করব টিচিং। রুল নাম্বার 13, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, আমরা এই রুলটি মানে রুল নাম্বার 11 মানে 11 নাম্বার রুল নাম্বারে কিন্তু আমরা এটি প্র্যাকটিস করেছি যে যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় অথবা ভার্বটির আগে টু বসাতে হয়। মানে যদি কোনো সিম্পল সেন্টেন্সে মানে একটি সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে মেইন ভার্বের পরে আরেকটি যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, নতুবা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম করব। যেমন আই স হিম ড্যাশ গো। যেমন স একটি ভার্ব, মানে এটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে যেহেতু দুটি ভার্ব, মানে এই স হচ্ছে একটি ভার্ব আর একটি ভার্ব এখানে এসেছে, তাহলে এই ভার্বের সাথে আমরা টু গো করতে পারি অথবা এই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে অ্যান্সার করতে পারি। তাহলে অ্যান্সার দুটি সঠিক, গোয়িং অথবা টু গো। আরেকটা এক্সাম্পল হচ্ছে হি কমিটেড এ ক্রাইম ড্যাশ স্কিল এ সি বার্ড কল্ড অ্যালবাট্রস। দেখো কমিটেড এটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স, মানে একটি সেন্টেন্স, একটি সেন্টেন্সে যেহেতু দুটি ভার্ব, কমিটেড হচ্ছে মেইন ভার্ব, তার পরবর্তীতে একটি ভার্ব এসেছে, তাহলে এই কিল এর সাথে আমরা টু কিল করতে পারি অথবা কিল এই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে অ্যান্সার করতে পারি হচ্ছে কিল থেকে আইএনজি যুক্ত করে অ্যান্সার হবে কিলিং। আচ্ছা রুল নাম্বার 14, 14 নাম্বার রুল, কন্ডিশনাল সেন্টেন্স ইফ যুক্ত সেন্টেন্স। আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল। এক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে চার প্রকার হলেও দুইটি কন্ডিশনালের ব্যবহার বেশি লক্ষণীয়। যেমন একটা হচ্ছে ইফ এর পরে যদি কখনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তারপরে হয় ফিউচার ইনডিফিনিট, আর ইফ এর পরে যদি কখনো পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তারপরে সাবজেক্টের পর উড কুড মাইট, মানে উড কুড মাইটের যে কোনো একটি তারপরে ভার্বের বেস ফর্ম।
তো এই শর্টকাটগুলো অবশ্যই আমাদেরকে খাতায় নোট করে মনে রাখতে হবে এবং ভালোভাবে এটা বুঝতে হবে। যেমন the members of a family remain anxious if someone, মানে জাস্ট এই ইফটা রয়েছে হচ্ছে মাঝখানে, ইফটা অনেক সময় মাঝখানেও থাকতে পারে। তাহলে দেখো ইফ এর আগে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ইফ এর আগে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এখানে আমরা পরবর্তী মানে ইফ এর আগে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে প্রেজেন্ট ইনডিফিনিট এটাও রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে পারি অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সেও করতে পারি, দুইটি সঠিক। এই ক্ষেত্রে এখানে দেখো ইফ এর আগে প্রেজেন্ট আছে, পরবর্তীতে আমরা প্রেজেন্ট করতে পারি অথবা ফিউচার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখানে করলাম হচ্ছে ট্রাভেলস, মানে সামওয়ান হচ্ছে একটি থার্ড পারসন সিঙ্গুলার। এই ক্ষেত্রে আমরা ট্রাভেল এই ভার্বের সাথে ট্রাভেলসও করতে পারি অথবা মানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা সেই ভার্বের সাথে এস বাই এস করব, অথবা এখানে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যান্সারটা করতে পারি যে উইল ট্রাভেল, দুইটাই সঠিক। তাহলে অ্যান্সার হবে ট্রাভেলস অথবা উইল ট্রাভেল। আরেকটা এক্সাম্পল হচ্ছে রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি। আমরা জানি একমাত্র মডাল ভার্ব হচ্ছে ক্যান, ক্যানের পরে যদি বি থাকে তাহলে সেটা অবশ্যই প্যাসিভ ভয়েস হয়। ক্যানের পরে যদি বি থাকে তাহলে তারপর অবশ্যই প্যাসিভ ভয়েসে হবে, আর সেই ভার্বটিকে আমরা পাস্ট পার্টিসিপলে করব। এটা হচ্ছে একটি মানে যেহেতু এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, তারপর এখানে ভয়েসের একটি ব্যাপার এসে যায় যে ক্যান বি এর পরে সবসময়, মানে আমরা জানি মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বি এসেছে, আর তারপরে যে ভার্ব আসবে সেই ভার্ব আমরা করব যে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ক্যান বি এর পরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল লেসেন থেকে, অ্যান্সার করব হচ্ছে লেসেন্ট। আচ্ছা, আমি আবারও কথাটি রিপিট করছি। আমরা জানি মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। মডাল ভার্বের পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু একমাত্র প্যাসিভ ভয়েসেই ক্যানের পরে মানে মডাল ভার্বের পরে একটি বি যুক্ত হয়, আর বি এর পরে যদি ভার্ব থাকে, ভার্বের পরে সেই ভার্বটি আমরা পাস্ট পার্টিসিপল করে দেই। তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে যে লেসেন থেকে লেসেন্ট। আচ্ছা, রুল নাম্বার 15। কিছু ট্রানজিটিভ ভার্ব যেমন স্টপ, অ্যাভয়েড, রিমেম্বার, ওয়েট। কিছু ট্রানজিটিভ ভার্ব যেমন স্টপ, অ্যাভয়েড, রিমেম্বার, ওয়েট ইটিসি এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন এই চারটি ট্রানজিটিভ ভার্ব যদি কখনো সেন্টেন্সে আসে, তাহলে তারপর অবশ্যই যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। যেমন ট্রানজিটিভ ভার্ব হচ্ছে স্টপ, অ্যাভয়েড, রিমেম্বার, ওয়েট। এরপরে যদি কোনো ভার্ব আসে, এই চারটি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে অ্যান্সার করব। যেমন দ্য কিং স্টার্টেড ড্যাশ ফলো দ্য প্রেসক্রিপশন। দেখো স্টার্টেড হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব, এরপরে যেহেতু ফলো এই ভার্বটি এসেছে, জাস্ট আমরা এই ফলো এর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যান্সার করব হচ্ছে ফলোইং। আর একটা এক্সাম্পল হচ্ছে দ্য দেন হি ওয়েটেড হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব, আর যে কোনো ট্রানজিটিভ ভার্বের পরে যদি কখনো ভার্ব আসে, আমরা সরাসরি সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যান্সার করব। তাহলে এখানে রয়েছে স্ট্যান্ড, এই স্ট্যান্ড ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে অ্যান্সার করব হচ্ছে স্ট্যান্ডিং। আচ্ছা, রুল নাম্বার 16, লেস্ট এমন একটি কনজাংশন যা সর্বদাই বাক্যের মাঝে বসে, পরবর্তী বাক্যের অর্থকে নেগেটিভ বা নাবোধক অর্থ দেয়। লেস্ট এমন একটি কনজাংশন যার মানে সর্বদা হচ্ছে বাক্যের মাঝে বসে, পরবর্তী বাক্যের অর্থকে নেগেটিভ অর্থ দেয়। লেস্টের বাংলা অর্থ হচ্ছে যাতে না বা পাচ্ছে না, কেননা লেস্টের ভেতরে নাবোধক অর্থ লুকানো। যেমন লেস্টের বাংলা অর্থ হচ্ছে যাতে না। আর লেস্টের নিয়মটি আমরা এইভাবে শিখব, লেস্টের পরে
লেস্টের পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে শুড বা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। আমি আবারও কথাটি রিপিট করছি যে লেস্ট যদি কখনো বাক্যের মাঝে কনজাংশন হিসাবে বসে, তারপর একটি সাবজেক্ট থাকবে, তারপরে শুড বা মাইট যে কোনো একটি আনতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে শর্টকাট। এই শর্টকাটগুলো আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। যেমন হি ডিড নট মেক অ্যানি সাউন্ড লেস্ট শি ড্যাশ ওয়েক আপ। তাহলে যেহেতু এখানে লেস্ট রয়েছে, লেস্ট থাকার কারণে সাবজেক্টের পরে এখানে আসবে একটি শুড, শুড বা মাইট যে কোনো একটি আনতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে আমরা করব হচ্ছে শুড ওয়েক, অ্যান্সার করব। একটি আনলাম হচ্ছে শুড, শুডের পরে ভার্বের বেস ফর্ম, মানে ব্র্যাকেটে যেহেতু ভার্বের বেস ফর্ম দেওয়া রয়েছে, তাহলে অ্যান্সার হবে শুড ওয়েক। আচ্ছা, রুল নাম্বার 17, ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি কোনো সেন্টেন্স দ্বারা চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বোঝায়, তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হয় যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে শর্টকাট হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশন। যেমন দ্য সান ড্যাশ রাইজ ইন দ্য ইস্ট মানে সূর্য পূর্ব দিকে ওঠে। যেহেতু এটা একটি মানে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে একটি মানে চিরন্তন সত্য বাক্য, ইউনিভার্সাল ট্রুথ। সেক্ষেত্রে এটা হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, দ্য সান হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই ক্ষেত্রে আমরা যে ভার্ব রয়েছে ভার্বের সাথে এস বা এস করব। তাহলে অ্যান্সার হবে হচ্ছে রাইজ থেকে শুধুমাত্র এস যুক্ত করে অ্যান্সার হবে রাইজেস। আর একটা এক্সাম্পল হচ্ছে ম্যান ড্যাশ বিভার্ট মর্টাল মানে মানুষ হচ্ছে মরণশীল। এই ক্ষেত্রে এটা হচ্ছে একটি প্রবাদ বাক্য, আমরা সরাসরি এখানে করব অ্যান্সার ইজ। ম্যান ইজ মর্টাল এটা হচ্ছে একটি মানুষ মরণশীল, এটা হচ্ছে একটি প্রবাদ বাক্য। আচ্ছা, এবার দেখছি রুল নাম্বার 18, কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, আফটার, জেনারেলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, নরমালি ইত্যাদি থাকে, তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে এইটি। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আরেকটি জরুরি কথা হচ্ছে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা এস বসে। যেমন হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস। দেখো এখানে হচ্ছে অলওয়েজ থাকার কারণে এই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট হচ্ছে হি রয়েছে, আর হি যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ক্ষেত্রে এই ভার্বের সাথে আমরা এস বা এস করব। তাহলে ডিস্টার্ব থেকে ডিস্টার্বের সাথে এই ভার্বের সাথে শুধুমাত্র হবে হচ্ছে এস যুক্ত, আমরা অ্যান্সার করব ডিস্টার্বস। আর একটা এক্সাম্পল হচ্ছে এ গুড বয় ড্যাশ প্রিপেয়ার হিজ লেসনস রেগুলারলি। এই সেন্টেন্সে রেগুলারলি থাকার কারণে এই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেই ভার্বের সাথে এস বা এস হবে। তাহলে এখানে প্রিপেয়ারের সাথে এস যুক্ত করে আমরা অ্যান্সার করলাম হচ্ছে প্রিপেয়ার্স। আচ্ছা, রুল নাম্বার 19, কোন সেন্টেন্সে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। মানে এই হ্যাভ বা হ্যাজ হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যেমন হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে রয়েছে হ্যাজ, আমরা এই ভার্বের শুধুমাত্র পাস্ট পার্টিসিপল করব, যেমন অ্যান্সার হবে ডান। আর একটা হচ্ছে উই হ্যাভ ড্যাশ মেড হিম ক্যাপ্টেন। তাহলে এখানে যেহেতু হ্যাভ রয়েছে, হ্যাভ থাকার কারণে আমরা এই ব্র্যাকেটের ভার্বের সাথে আমরা এই ভার্বের পাস্ট পার্টিসিপল করব। তাহলে আমরা জানি এই মেক থেকে মেড, যেহেতু মেডই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আমরা অ্যান্সার করলাম হচ্ছে মেড। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে যে ভার্বটি আসুক সেই ভার্বের
ভার্বের সাথে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এবার আমরা একদম লাস্ট রুল নাম্বার 20 দেখব। যেমন অন অফ দা এরপরে যদি সাবজেক্ট প্লুরাল থাকে ভার্ব হবে সিঙ্গুলার। আর হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি হবে। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ওয়াজ ওয়্যার এর পরে ভার্বের সাথে আইএনজি। আমি আবারও কথাটি রিপিট করছি যে যদি কোনো সেন্টেন্সে অন অফ দা থাকে, অন অফ দা এর পরের সাবজেক্টটি, অন অফ দা এর পরের সাবজেক্ট হয় প্লুরাল, পরের সাবজেক্টটি হয় প্লুরাল কিন্তু ভার্বটি হয় সিঙ্গুলার। আর হোয়াইলের পরে যদি ভার্ব আসে কখনো, হোয়াইলের পরে যদি কখনো ভার্ব আসে সে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা সেখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ওয়াজ বা ওয়্যার এর পরে ভার্বের সাথে আইএনজি। যেমন আমরা এক্সাম্পল দেখি, অন অফ মাই, তাহলে অন অফ দা রয়েছে, তারপরে কি হয় সাবজেক্ট হয় প্লুরাল। আর এখানে দেখো অন অফ এর পরে মাই ফ্রেন্ডস হচ্ছে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, মানে ফ্রেন্ড থেকে ফ্রেন্ডস করা হয়েছে, তাহলে এর ভার্ব কিন্তু হবে সিঙ্গুলার। তাহলে এইখানে যে ভার্বটি হবে সেই ভার্বটি অবশ্যই আমরা দেব সিঙ্গুলার। আমরা এখানে বসাবো হচ্ছে বি ভার্ব ইজ, মানে অন অফ ইজ হচ্ছে একটি সিঙ্গুলার ভার্ব। যে অন অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, মানে আমার বন্ধুদের মধ্যে একজন একজন আইনজীবী। আর একটা দেখো এখানে হোয়াইলের পরে সরাসরি ভার্ব এসেছে, হোয়াইলের পরে এখানে সরাসরি ভার্ব এসেছে, তাহলে হোয়াইলের পরে যদি কখনো সরাসরি ভার্ব আসে সেই ভার্বের সাথে আমরা করব আইএনজি, তাহলে এখানে ওয়াক থেকে আনসার হবে ওয়াকিং। আর একটা এক্সাম্পল হচ্ছে রহিম ড্যাশ অন অফ দ্য বিজিয়েস্ট মেন, তাহলে অন অফ দ্য এরকম যদি কখনো সেন্টেন্স থাকে তাহলে ভার্ব হবে সবসময় সিঙ্গুলার। তাহলে এখানে আমরা অ্যান্সার করলাম হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইজ। তো এইখানে আমরা রাইট ফর্ম অফ ভার্বের একদম মোস্ট ইম্পর্টেন্ট 20টি রুল দেখলাম। এবার আমরা দেখব হচ্ছে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। তো এখানে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব হচ্ছে একটি ঢাকা বোর্ড 2019 এর। ক্রিকেট ইজ এ পপুলার গেম, ক্রিকেট হচ্ছে একটি জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়ং অ্যান্ড ওল্ড ড্যাশ গেট প্লেজার ফ্রম দিস গেম। দেখো এই সেন্টেন্সটি হচ্ছে মানে এই সেন্টেন্সটি হচ্ছে একটি সাদামাটা সেন্টেন্স, মানে এটা হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত বাক্য। আচ্ছা, এটা হচ্ছে একটি মানে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত বাক্য। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত বাক্য। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু গেট আছে তাহলে এখানে যেহেতু সাবজেক্টটা মানে প্লুরাল, এক্ষেত্রে আমরা অ্যান্সার করব গেট। আচ্ছা, বি নাম্বার, ইনফ্যাক্ট ক্রিকেট ড্যাশ কল, আচ্ছা ইনফ্যাক্ট ক্রিকেট ইজ মানে কল দ্য জেন্টলম্যানস গেম। এখানে দেখো ক্রিকেট, ক্রিকেট হচ্ছে আচ্ছা সরি, এখানে যেহেতু এটা হচ্ছে একটি প্যাসিভ ভয়েস, মানে ক্রিকেট, ক্রিকেট হচ্ছে একটি খেলা, সে কখনো কাউকে মানে ডাকতে পারে না বা বলতে পারে না, সেই ক্ষেত্রে এই কলটা অবশ্যই অনর্জন করে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটি প্যাসিভ ভয়েস। আর আমরা জানি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর সরি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা একটি মানে অ্যামিজার বা এখানে যেহেতু ক্রিকেট সিঙ্গুলার এই ক্ষেত্রে আমরা আনলাম হচ্ছে ইজ, আর সেই মেইন ভার্বের সাথে
ভার্বের V3 হবে কল্ড, তাহলে এখানে অ্যান্সার হবে ইজ কল্ড প্যাসিভ ভয়েসে। ইট এন্টারটেইন আস উইথ politeness and discipline। আর এটাও একটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যেহেতু ইট হচ্ছে একটি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা এই ভার্বের সাথে এস বা ইয়েস করব। তাহলে এন্টারটেইনের থেকে আমরা অ্যান্সার করলাম হচ্ছে এন্টারটেইনস। A sense of brotherhood and fraternity is created among the playing nations through it। আচ্ছা, এটাও যেহেতু একটি প্যাসিভ ভয়েস, এটা হচ্ছে একটি প্যাসিভ ভয়েস, মানে এ সেন্স অফ ব্রাদারহুড, এসেন্স অফ ব্রাদারহুড, এটা হচ্ছে একটি প্যাসিভ ভয়েস। সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার করলাম হচ্ছে ইজ ক্রিয়েটেড, মানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার আমরা আনলাম হচ্ছে ইজ, তারপরে এই ক্রিয়েট এই ভার্বের সাথে অ্যান্সার করলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে ক্রিয়েটেড। দ্য ইংলিশ played it here in this subcontinent, and since then it has become an integral part of our entertainment। আচ্ছা, ই নাম্বার হচ্ছে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, মানে পাস্ট ইনডিফিনিট মানে অতীতের কথা নির্দেশ করছে, তাহলে আমরা এখানে প্লে থেকে, আর রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মানে অর্থটা জানা জরুরি, তাহলে প্লে থেকে আমরা করলাম হচ্ছে প্লেড। আর ইট হ্যাজ বিকাম, আমরা জানি হ্যাজ, আমরা জানি ইট মানে ইজ সিন্স, অর্থ মানে অর্থ প্রকাশে এখানে মানে সিন্সের পরে এখানে অবশ্যই তোমাকে ইট হ্যাজ বিকাম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে মানে হ্যাভ বাই হ্যাজ দেনে ভার্বের V3, তাহলে বিকামের মানে ভার্বটার হচ্ছে বিকাম মানে বিকাম হচ্ছে ভার্বের V3। আওয়ার টিম কনসিস্ট অফ স্কিলড প্লেয়ার্স, এটা হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক্ষেত্রে আমরা কনসিস্ট থেকে কনসিস্ট মানে ভার্বের সাথে এস বাই এস করলাম, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। আর অলরেডি আমরা জানি অলরেডি থাকলে হচ্ছে ভার্বের পাস্ট মানে সেটা টেন্সটি হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি কোনো সেন্টেন্সে অলরেডি থাকে তাহলে সেটি অবশ্যই ভার্বের মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের V3, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে হ্যাভ অলরেডি শোন। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট sometimes our players play so poorly that our countrymen become astonished। আই নাম্বার, এটাও যেহেতু একটি মানে প্রেজেন্ট টেন্স, সামটাইমস আমরা জানি সামটাইমস থাকলে সেটি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি কোনো সেন্টেন্সে সামটাইমস থাকে সেই সামটাইমস অবশ্যই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু এটা সাবজেক্ট প্লুরাল, তাহলে যে ভার্বটি আছে সেই ভার্বই আনসার হবে প্লে। আর যে নাম্বারও সেটি হবে, আমরা জানি ইট মানে প্রিন্সিপাল ক্লজ, এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ইট ইজ এ ম্যাটার অফ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে এর পরের ভার্বটি হবে প্রেজেন্ট টেন্স, তাহলে বিকাম আছে, এখানে অ্যান্সার হবে বিকাম। আর রাইট ফ্রম অফ ভার্বের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মানে মিনিংটা অর্থটা জানা জরুরি। যেমন ক্রিকেট ইজ এ পপুলার গেম, মানে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়ং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম, যুবক ও বৃদ্ধ উভয় এই খেলাটি থেকে আনন্দ পান। ইনফ্যাক্ট ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম, মানে আসলে ক্রিকেটকে ভদ্রলোকদের খেলা বলা হয়। ইট এন্টারটেইনস আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, এটি ভদ্রতা এবং শৃঙ্খলা নিয়ে আমাদের বিনোদন দেয়। এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রাটার্নিটি ইজ ক্রিয়েটেড অ্যামং দ্য প্লেইং নেশনস থ্রু ইট, এর মাধ্যমে খেলোয়াড় দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ,
বর্তমানে ক্রিকেট বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় খেলা। The English played The English played it here in this subcontinent, and since then it has become an integral part of our entertainment. মানে ইংরেজরা উপমহাদেশে খেলেছিল এবং তখন থেকে এটি আমাদের বিনোদনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। Our team consists of skilled players. আমাদের দল দক্ষ খেলোয়াড় নিয়ে গঠিত। They have already shown their performance in several matches. তারা ইতিমধ্যে বেশ কয়েকটি ম্যাচ তাদের পারফরম্যান্স দেখিয়েছে। But it is a matter of sorrow that sometimes our players play so poorly that our countrymen become astonished. মানে তবে দুঃখের বিষয় যে আমাদের খেলোয়াড়রা মাঝে মধ্যে তো খারাপ খেলে যে আমাদের দেশবাসীকে হতবাক করে দেয়। তো এটা ছিল হচ্ছে ঢাকা বোর্ড কোশ্চেন 2019 প্র্যাকটিস। আর তোমরা অবশ্যই যে যত বোর্ড কোশ্চেন আছে অবশ্যই সেই বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিসের মধ্যেই পূর্ণতা। তোমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে কি ধরনের রুল গুলো বেশি আসে এবং কোনগুলো কিভাবে অ্যান্সার করতে হয়। তো আজকে ছিল ভিডিওটি এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।